বাসরাতে জানতে পারলাম আমার হাজবেন্ডের আরো একটা রিলেশনশিপ আছে। আমার হাজবেন্ড আমাকে মন খুলে সবকিছু বলে ফেলেছে। যখন আমি জানতে পারলাম ওনার আরেকটা জায়গায় রিলেশনশিপ আছে, তখন আমি তাকে একটা কথাই বললাম, আপনি কি আমাকে নিয়ে সংসার করবেন নাকি করবেন না? সে আমাকে বলতেছে, আমার পরিবারের অবাধ্য হব না দেখেই আমি তোমাকে বিয়ে করছি। আমি চাই সংসারটা করতে, তবে আমি তাকে ভুলতে পারবো না। তারপর আমি বলতেছি, আপনি কোনো টেনশন করবেন না, আপনার পরিবারকে আমি ম্যানেজ করব এবং ওই মেয়েকে আমি ম্যানেজ করে আপনার সাথে বিয়ে দিয়ে ফেলবো। তারপর সে আমাকে বলতেছে, সত্যি তুমি আমাকে হেল্প করবা? আমি বলতেছি, অবশ্যই আমি আপনাকে হেল্প করব, আপনি কোনো টেনশনই করবেন না। আপনি ঠিকঠাক ভাবে ঘুমিয়ে যান, চিন্তা করবেন না। আমি যখন আমার বাড়িতে ফিরানি যাব, ঠিক তখনই আমি সব কাজ কমপ্লিট করে নিব। তার পরবর্তীতে তার বাড়িতে আমি 2-3 দিন ছিলাম। 3 দিন থাকার পর আমি 4 দিনের দিন আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে চলে যাওয়ার পর আমি আমার আম্মুকে আমার আব্বুকে সবকিছু বললাম, খুলে বললাম, তার তো একটা রিলেশনশিপ আছে, সে তো আমার সাথে সংসার করবে না, এখন আমি কি করতে পারি? তখন আব্বু আম্মু আমাকে বলতেছে, তুই একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। তারপর আমি বললাম, আচ্ছা আমাকে শুধু আপনারা একটু হেল্প করবেন টাকা পয়সা দিয়ে, আমি চাই ওর ভালোটা, আমি ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, আপনারা একটু আমাকে হেল্প করবেন। তার পরবর্তীতে আমাকে 50,000 টাকা আমার আব্বু আমার হাতে দিয়ে বলছে, তোর যা মন চাই তুই তাই করিস। তার পরবর্তীতে আমার হাজবেন্ডকে আমি রেস্টুরেন্টে নিয়ে গেলাম। রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে চান ওই মেয়েটাকে আপনি এই মুহূর্তে এই রেস্টুরেন্টে আসতে বলেন। তার পরবর্তীতে ওই রেস্টুরেন্টে ওই মেয়েটা আসছে। মেয়েটা আসার পর মেয়েটা বলতেছে যে, আমি ওকে অনেক ভালোবাসি, শাওনকে ছাড়া আমার লাইফটা একদম অচল হয়ে যাবে, প্লিজ বোন তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তার পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম 3 দিনের মধ্যে। ডিভোর্স দিয়ে দেওয়ার পর আমি কাজী অফিসে নিয়ে আমি আমার হাজবেন্ডকে বিয়ে করাই দিছি অন্য একটা মেয়ের সাথে। বিয়েটা করাই দেওয়ার পরপরই আমার এক্স হাজবেন্ড চলে গেল তার বাড়িতে। যাওয়ার পর বলতেছে যে আমি খারাপ এবং কি আমি অন্য একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছি। ঠিক এ কারণেই সে অন্য একটা মেয়েকে বিয়ে করে আনছে। এর পরবর্তীতে তার বাবা মা সবকিছুই মেনে নিয়েছে, তারা ভালোভাবে সংসার করতেছে। তবে আমার নামে অনেক মিথ্যা কথা বলেছে, আমার নামে অনেক কথাই চাপাইছে, ঠিক এই কারণেই তার পরিবার মেনে নিচ্ছে। যাই হোক, যদি আমার জন্য কারো উপকার হয় তাহলে আমি বলবো মিথ্যা কথা হাজারটা বলুক, আমার কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আমি আমার মতো করে বাবার বাড়িতে আছি। হঠাৎ করে আমার একটা বেস্ট ফ্রেন্ড সৌদি আরব থেকে কল দেয় আমাকে। কল দেওয়ার পর সে আমাকে বলতেছে যে, শুনলাম তোর নাকি ডিভোর্স হয়ে গেছে, তোর হাজবেন্ড নাকি ভালো না। তারপর আমি বলতেছি, আমার হাজবেন্ড ভালো না, অন্য একটা মেয়েকে ভালোবাসছে, ভালোবাসা কি অপরাধ? এই কারণে আমি অন্য একটা মেয়ের হাতে উঠাই দিচ্ছি, কেন কোনো সমস্যা? তার পরবর্তীতে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে কথা বলতে বলতে প্রায় 20 দিনের মাথায় সে আমাকে প্রপোজ করে বসলো। প্রপোজ করে বসার পর আমি বলতেছি, আমি তো নেক্সট টাইম ঠকতে চাই না। তার পরবর্তীতে সে আমাকে বলল, তুই ঠকবি না, টোটালি তুই আমার কাছে এসে বেশ ভালোই থাকবি। তার পরবর্তীতে সে দেশে আসলো। দেশে আসার পর সে আমাকে বিয়ে করছে পারিবারিকভাবে। বিয়েটা করার পর আমাদের অবশেষে বাসরাত এবং ফাইনালি আমাদের বাসরাত কমপ্লিট হলো, সবকিছুই কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর দেখতেছি যে আমার হাজবেন্ড আমাকে ছাড়া কিছুই বোঝে না এবং সে তার বাবা মাকে একটা কথা বলতেছে যে, দেখো তোমাদের জন্য কাজের বুয়া রেখেছি এবং আমার বোন এই বাড়িতে আছে, সো আমি চাই যে আমার ওয়াইফকে নিয়ে একটু আলাদা থাকতে, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি সেটাই করতে চাই। এর পরবর্তীতে আমার হাজবেন্ড আমার জন্য শহরে একটা বাসা নিয়েছে। বাসা নেওয়ার পর ওখানেই ছোট্ট করে একটা সংসার সাজিয়েছি আমরা দুজন মিলেই। সংসারের মধ্যে আমরা সব কিছু কেনাকাটা করছি, সব কিছু করছি এবং দুজনেই অনেক সুখে আছি। সে আমাকে সবসময় রান্না করে দেয় এবং সবসময় আমার যত্ন নেয় এবং সবসময় আমাকে বুকে নিয়ে ঘুমায় এবং সবসময় আমাকে নিয়ে ঘুরতে যায় এবং আমি যা যা পছন্দ করি সে সব কিছু করে। সে আমাকে একটা কথাই বলে, আমি তোমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাতে চাই না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকেই বুঝতে চাই না, আমি চাই তুমি মানেই তুমি আমার জীবনের সাথী এবং তোমাকে নিয়ে আমি আমার লাইফটা কাটাতে চাই। এবং তার ভালোবাসা দেখে পুরা দমে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তার পরবর্তীতে সে আমাকে একটা কথা বলতেছে, দেখো আমার তো বিদেশ যাওয়ার সময়টা হয়ে গিয়েছে, এবার তো আমার বিদেশ চলে যেতেই হবে, তোমার তো একা থাকতে হবে, তুমি কি বাবা মায়ের কাছে চলে যাবা? তারপর আমি তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতেছি, আমি তো চাই না তুমি আমার থেকে দূরে যাও, আমি চাই তুমি আমার কাছেই থাকো। তার পরবর্তীতে সে আমাকে বলতেছে, দেখো অনেক টাকা পয়সার দরকার, আমার তো চলে যেতেই হবে। তারপর আমি তার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে একটা কথাই বলছি, আমি তো চাই না তোমার থেকে দূরে থাকতে, তুমি আর প্লিজ 10টা দিন আমার কাছে থাকো, তার পরবর্তীতে যেও। তার পরবর্তীতে সে 10টা দিন আমার কাছেই ছিল। 10টা দিনের মধ্যে প্রত্যেকটা দিন সে আমাকে ঘুরাইতে নিয়ে গিয়েছে, সে আমাকে নিয়ে একসাথে খাইছে, কখনো আমাকে হাত দিয়ে ভাত খাইতে দেয় নাই,
ভাতগুলো তার হাতেই আমাকে খাওয়াই দিছে, এবং কি সে আমার মাথা আশ্রয় দিত সব সময়, এবং কি সব সময় আমার কপালে চুমু দিত, সব সময় তার বুকে নিয়েই আমাকে ঘুমাতো। এবং তার বুকে মাথা রেখে একটা কথাই বলছি, যদি তুমি আমাকে হারিয়ে ফেলো তোমার কেমন লাগবে? সে তখন একটা কথাই বলছে, আমি তোমাকে হারিয়ে ফেললে নিঃস্ব হয়ে যাব, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তার পরবর্তীতে সে আমাকে বলতেছে, যদি তুমি আমাকে হারিয়ে ফেলো কেমন মিস করবা? তারপর আমি বলতেছি, তুমি এসব কথা নেক্সট টাইম আর একটা বারও বলবা না। এগুলো বলেই কেঁদে দিয়েছিলাম। ফাইনালি 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে যাওয়ার পর সেদিন আমার কান্না মুখে আমি বলতেছি, আমার খুব খারাপ লাগতেছে, আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে যাও, তবে আমি তোমাকে বলবো খুব শীঘ্রই তুমি আমার কাছে চলে আইসো। তার পরবর্তীতে সে আমাকে বলতেছে, এই যে শোনো একটা কথা বলতাম। তারপর আমি বলতেছি, তারপর আমাকে বলতেছে, তোমার যে পিরিয়ড মিস হয়েছে আজকে 2 মাস, তুমি কি জানো? তারপর আমি বলতেছি, না তো, আমি তো জানি না। তারপর বলতেছে, তোমার যে মাঝে মাঝে খারাপ লাগে, তুমি কি এটার কারণ জানো? তারপর আমি বলতেছি, না তো, আমি জানি না তো। তারপর সে বলতেছে, তুমি যে প্রেগনেন্ট সেটা কি তুমি জানো? আমি বললাম, সত্যি আমি প্রেগনেন্ট? তারপর বলতেছে, এই যে তোমার এই ব্যাটে আমার বাচ্চা আছে, তুমি কোনো টেনশন করবা না, আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসব। এবং এগুলো বলার পর আমি অঝরে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, আমার বাচ্চাটা হওয়ার আগেই তুমি আমার পাশে এসে দাঁড়ায়ও। এই কথাগুলো বলার পর সে বলতেছে, অবশ্যই আমি আসবো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাই এবার। তারপর আমি তাকে জড়িয়ে ধরে বলতেছি, তোমার একটা বাচ্চা আমার পেটে আছে, তার মানে আমাদের একটা বাবু হবে সামনে, তুমি খুব তাড়াতাড়ি আসবে আমার কাছে, এবং আমি তোমাকে অনেক বেশি মিস করব, তুমি আমার দিকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাবা না কিন্তু, বলে রাখলাম। এ কথা বলেই দুজনের কপালে একটা কিস দিলাম, এবং সে চলে গেল প্রবাসে। প্রবাসে চলে যাওয়ার পর সবকিছুই আমাদের ঠিকঠাক ভাবে চলতেছে, এবং হঠাৎ করে তাকে আমি লাইনে পাচ্ছি না। প্রায় 5 দিন হয়ে গেল তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, ছটফট করছি তার জন্য। প্রায় 6 দিনের দিন খবর আসলো সে নাকি ওখানে রোড অ্যাক্সিডেন্টে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা যখন আমি শুনতে পারলাম, ঠিক তখন আমি কোনোরকম ভাবে নিজেকে মানাতে পারছিলাম না, আমি অঝরে কাঁদতেছিলাম। তার বাবা মা আমার পাশে দাঁড়াইছে, আমার বাবা মাও আমার পাশে দাঁড়াইছে, আমাকে একটা কথাই বলছে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আমার হাজবেন্ডকে হারিয়ে আমি বিধবা হয়ে গিয়েছি। আসলে যার কপালে দুঃখ থাকে তার কপালে শুধু দুঃখটাই থাকে। তাকে হারিয়ে ফেলার পর আমি কেমন জানি পাগলের মতো হয়ে গিয়েছি, এবং ফাইনালি আমার ডেলিভারির ডেটটা সামনে চলে আসলো। আমি খাওয়া দাওয়া একদম অফ করে দিয়েছি, কিছু খেতে ইচ্ছে করে না। খুব কান্না করতে করতে বলি, ভেবেছিলাম তুমি আবারও আমার পাশে এসে দাঁড়াবা, কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেললাম। এর পরবর্তীতে 9 মাসের সময় আমার অনেক পেইন উঠছে পেটে, এবং আমাকে দ্রুত হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর বলল আমাকে দ্রুত সিজার করতে হবে। আমাকে সিজার করলো। আমার একটা মেয়ে বাবু হয়েছে। মেয়ে বাবুর দিকে তাকিয়ে আমি কান্না করতে করতে বলছি, তোর বাবা তো বেঁচে নেই, তোর যেই বাবা তোর সাথেই থাকতো সেই বাবাটা তোর কাছে নেই, এবং আমার কাছে নেই। এই দুঃখ আমি কিভাবে সহ্য করি? আমার কপালটা এতটাই খারাপ যে আমার বাচ্চাটা প্রায় 2 মাস পর্যন্ত খুব ভালোই ছিল। 3 মাসের সময় আমার বাচ্চাটা শুধু কান্না করতো। আমি কিছুই বুঝতাম না যে সে কেন কান্না করতো। আমি সবসময় একটা ঘরে থাকতাম, সবসময় একটা টেনশনে থাকতাম। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার যন্ত্রণা যে হারিয়ে ফেলে সেই একমাত্র বোঝে। ও মা, হঠাৎ করে দেখি যে 4 মাসের সময় অবস্থাটা খুবই খারাপ আমার বাচ্চার। প্রায় অনেক হসপিটালে গেলাম, অনেক কবিরাজের কাছে গেলাম, আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না। আমার বাচ্চা প্রায় 4 মাসের সময় এই দুনিয়া থেকে বিদায় নিছে। এই কষ্ট সহ্য করার মতো না আসলে। আপু, আমি তখন আমার বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলার পর আমি নিঃস্ব হয়ে গিয়েছি। অবশ্য আমার বাচ্চা মারা গেছে প্রায় 3 মাস, আমার হাজবেন্ড মারা গেছে সেই বহুদিন। আমি সহ্য করতে পারছি না এই ব্যথা। আমার মাথায় অনেকটাই সমস্যা চলে আসছে, কারোর সাথে কথাবার্তা বলতে ইচ্ছে করে না, কি করি নিজেও জানি না। কোনো রকম চলতেছি। বাবা মা আমাকে দেখে শুনে রাখে সব সময়। এই হলো আমার জীবনের ছোট্ট একটা কাহিনী। আপু, তোমার কাছে আমি আর কিছু শেয়ার করতে পারলাম না, শুধু বলবো আমার এই জীবনের এই কাহিনীটুকুই তুমি শেয়ার করবা, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। এবং বলার মতো ভাষাও আমি হারিয়ে ফেলছি। তবে এটা সত্যি কথা যে আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি, আমি একদম পাগলের মতো বেঁচে আছি। এই হলো আমার জীবন কাহিনী আপু। আপু, আপনার জীবনের কাহিনী শুনে খুব বেশি খারাপ লাগলো। দোয়া করব আপনি ভালো থাকেন, আপনার জীবনে সুখ আর সুখ এই কামনাই করছি। অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের কাহিনীটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য।